একদা এক গ্রামে মিহির নামে একটি বালক বাস করত। সে এমনিতে অনেক ভালো মানুষ হলেও কারণে অকারে মানুষকে লজ্জা দিত এবং অপমান করতে খুব পছন্দ করত। একদিন সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, আর তখন তার বন্ধু রামের সাথে দেখা হয়ে যায়। আরে বন্ধু, কোথায় যাচ্ছিস তুই? কতদিন পর তোর সাথে দেখা। আমি যাচ্ছি মাসির বাড়িতে দাওয়াত খেতে। আর কত দাওয়াত খাবি বল? খেতে খেতে শরীরের যে অবস্থা করেছিস, একটু দেখ, আর একটু হলেই তো ফেটে যাবি। এবার খাওয়াটা একটু কমা, তোকে দেখতে একদম জলহস্তির মতো লাগে। আমি না হয় দেখতে একটু মোটা, আর তাই তুই আমাকে এভাবে বলছিস? বলি, আমারও তো শুনতে খারাপ লাগতে পারে। বারে, আমি তো তোকে সত্যি কথাই বললাম। সত্যি শুনতে কখনো খারাপ লাগতে নেই। এইভাবে চলতে থাকলে কয়েকদিন পর তোর আর বিয়েই হবে না। হয়েছে হয়েছে, আমার বিয়ে নিয়ে তোকে আর ভাবতে হবে না। তুই আমাকে যে লজ্জা দিলি সেটা আমি সারা জীবন মনে রাখবো। আরে বোকা, এত লজ্জা পাওয়ার কি আছে? মোটা হওয়ার ভাগ্য কি আর সবার হয় রে? তুই যদি রাগ করে একটা লাফ দিস, তাহলে তো আমাদের এই গ্রাম ভূমিকম্পে ধ্বংস হয়ে যাবে। তুই আমাকে এইভাবে ছোট করতে পারছিস বন্ধু? আমি তোকে কি ছোট করছি? হ্যাঁ, তুই নিজের চেহারাটা একবার আয়নায় দেখ না। তোকে দেখে স্বয়ং গণেশ ঠাকুরও ভয় পেয়ে যাবে। এখনো সময় আছে রে বাবা, খাওয়া কমা। খাওয়া দেখলে শুধু জিভ দিয়ে লোল পড়ে, তাই না? তাই তো তোর স্বাস্থ্যের আজকে এই অবস্থা। আজকে থেকে তোর সাথে আমার আর কোনো বন্ধুত্ব নেই। যে বন্ধু বন্ধুকে মনে কষ্ট দিয়ে কথা বলতে পারে, তার সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। আরে শোন রে শোন, সত্যি কথা শুনে মনে কষ্ট পেতে নেই রে। এরপর রাম আর কিছু না বলে লজ্জায় সেখান থেকে চলে গেল। কিন্তু মিহিরের এমন কথায় সে অনেক কষ্ট পেল। এরপর মিহির একটি গাছের নিচে বসে বসে বিশ্রাম করছিল, আর ঠিক তখনই সেখানে নিতাই এসে উপস্থিত হয়। ও নিতাই কাকু, এত ব্যস্ত হয়ে কোথায় ছুটে যাচ্ছ? এদিকে একবার এসে দেখো দেখি। কি বলবি, তাড়াতাড়ি বল। আমার মেয়ের বিয়ে, হাতে অনেক কাজ, সবাইকে নিমন্ত্রণ দিতে হবে। তোমার মেয়ের বিয়ে মানে? তোমার মেয়ের আবার বিয়ে হচ্ছে নাকি? কেন, আমার মেয়ে কালা নাকি বোবা যে বিয়ে হবে না? কেমন কথা বলছিস, কিছুই বুঝতে পারছি না। তোমার মেয়ের গায়ের রং যে কালো, তাকে দেখে যে কেউ ভয় পাবে। এমন কালো মেয়েকে তা কত টাকা পণ দিয়ে বিয়ে দিচ্ছ শুনি? হতচ্ছাড়া বাদর ছেলে, তোর সাহস তো কম নয়। তুই আমার একমাত্র মেয়েকে আমার সামনে কিনা কালো বলছিস? আমার মেয়েকে কত টাকা পণ দিয়ে বিয়ে দিব, তার পরিশোধ কি আবার তোকে দিতে হবে? আরে আরে, কেন শুধু শুধু রেগে যাচ্ছ? এমন কালো মেয়েকে তো গ্রামের সাধারণ কোনো ছেলে বিয়ে করার কথা বলে না। আমি তো তোমাকে সত্যি কথাই বললাম, আর সত্যি কথা শুনে কখনো কষ্ট পেতে নেই। শোন মিহির, সব সময় সত্য কথা বলতে নেই। যে সত্যি কথা মানুষের মনে আঘাত দেয়, সেই সত্যি না বলাই ভালো। তোকে বুঝিয়ে কোনো লাভ নেই। তুই তো মানুষকে লজ্জা আর অপমান করে অনেক মজা পাস। আর শোনো কাকু, তোমাকে লজ্জা দেওয়ার জন্য আমি কিছুই বলতে চাইনি। আরে বাবা, ঠিক আছে, তোর কথায় আমি কিছুই মনে করিনি। কিন্তু দেখিস, সত্যি বলাই না তোর জীবনে একদিন অভিশাপ হয়ে দাঁড়ায়। তোমার অভিশাপে কোনো কাজ হবে না নিতাই কাকু। তুমি অভিশাপ দিলেও তোমার মেয়ের গায়ের রঙের কোনো উন্নতি হবে না। এমন কালো মেয়েকে নিয়ে তুমি জীবনে অনেক ভুগবে। এরপর নিতাই সেখান থেকে রাগ করে চলে গেল। এরপর মিহির কিছুক্ষণ পর দেখতে পেল গাছের নিচে একজন সাধু বসে ধ্যান করছিল। কি লোক রে বাবা! যখনই এই গাছের নিচ দিয়ে যাই, দেখতে পাই বসে ধ্যান করছে। কখন কি ওনার ক্লান্ত লাগে না? ও সাধু বাবা, বলি আর কত ধ্যান করবেন শুনি? কে রে তুই, হতভাগা? আমার ধ্যান নষ্ট করছিস? বলি এসব ধ্যান ট্যান বাদ দিয়ে এবার দুনিয়ার জীবনে ফিরে আসুন। জীবন তো একটাই, জীবনটা এভাবে হেলাফেলা করে নষ্ট করলে কি হবে? এ কি, আপনার দাড়ি জট পাকিয়ে কি অবস্থা? দেখে তো অনেক নোংরা মনে হচ্ছে। চলুন চলুন, নদীতে নামিয়ে আপনাকে একটু স্নান করিয়ে দিই। তুই কি আমার সাথে মজা করছিস নাকি রে? তোকে আমি ভালো করেই চিনি।
মানুষকে লজ্জা আর অপমান করে তুই মজা পাস। একটু আগে একজন মোটা লোককে আর একজন কালো লোককে মোটা কালো বলে তুই অপমান করে এসেছিস। আরে বা, আপনার ক্ষমতা দেখে তো আমি মুগ্ধ হচ্ছি। তবে আমি যা বলেছি তা তো সত্যি কথাই বলেছি। তাই নাকি? তাহলে আজকে আমি তোকে বোঝাবো সত্য বলা কতটা ভয়ঙ্কর হতে পারে। আমি তোকে অভিশাপ দিচ্ছি, যেভাবে তুই মানুষকে কষ্ট দিয়েছিস ঠিক তেমনি ভাবে তুইও কষ্ট পাবি। হে কি সাধু বাবা, আপনি রেগে গিয়ে শুধু শুধুই আমাকে অভিশাপ দিচ্ছেন। একদিন দেখবি আমার এই অভিশাপে অভিশপ্ত হয়ে তোকে আমার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। এরপর সাধু বাবা মিহিরকে অভিশাপ দিয়ে সেইখান থেকে চলে গেল। রাতের বেলা মিহির যখন বাড়িতে ফিরল, সে দেখতে পেল তার মা রমাদেবী তার জন্য খাবার নিয়ে বসে আছে। তুই এসেছিস বাবা, তোর জন্য কখন থেকে খাবার নিয়ে বসে আছি। আজকে তোর জন্য বাজার থেকে একটা ইলিশ মাছ এনেছি। আরে বাহ, ইলিশ মাছটা দারুণ, দেখেই জিভে একদম পানি চলে আসলো। দাও দাও, তাড়াতাড়ি খেতে দাও দেখি, খিদে পেট চৌচৌ করছে। তোর জন্য সর্ষে ইলিশ বানিয়েছি রে, একবার মুখে দিয়ে দেখ কেমন হয়েছে। উফ, এ কি ইলিশ নাকি নোনা ইলিশ রেঁধেছ? লবণ দিয়ে তো পুরো মুখটা জ্বলে গেল, একদম মুখে দেওয়া যাচ্ছে না। ছি ছি ছি, এমন বিচ্ছিরি তরকারি আমি আমার বাপের জন্মেও খাইনি। বলি, রান্নাটা যখন করবেই তাহলে একটু মনোযোগ দিয়ে করতে। এত কষ্ট করে তোর জন্য রান্না করলাম, একটু তো ভালো বললে পারতি। মিথ্যে কথা বলতে আমি পারি না মা, আর সত্য শুনতে যতটা খারাপ হোক না কেন আমি সেটাই বলি। আচ্ছা যাই হোক, তোকে তো বলতে ভুলেই গেছি, আগামীকালকে তোকে পাত্রীপক্ষের বাবা দেখতে আসবে। আমাকে দেখে তো যে কেউই পছন্দ করবে মা, গ্রামে আমার মতো এমন সুন্দর ছেলে আর একটাও নেই। নিজেকে নিয়ে এত বেশি অহংকার করিস না, মনে রাখিস অহংকার কিন্তু পতনের মূল। এর পরের দিন সকালবেলা একটা অলৌকিক ঘটনা ঘটল। মিহির ঘুম থেকে উঠে দেখতে পেল তার গায়ের রং অদ্ভুত রকম পরিবর্তন হয়ে গেছে। এ কি, আমার শরীর এমন হয়ে গেছে কেন? চামড়াটা মনে হয় ঝলসে গেছে। আর ঠিক তখনই সেখানে রমাদেবী এসে উপস্থিত হলো। কিরে বাবা, এখনো ঘুম থেকে উঠিসনি? তোকে তো পাত্রীপক্ষ দেখতে আসবে, তাড়াতাড়ি স্নানটা সেরে নিয়ে রেডি হ গিয়ে। হায় ভগবান, তোকে এমন কেন দেখাচ্ছে? চামড়াটা এমন কালচে হয়ে গেল কেন? হায় হায় হায়, আমার এ কি হয়ে গেল? কেন আমার গায়ের রং এভাবে কালো হয়ে গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখন কি হবে মা? সবাই তো আমাকে নিয়ে হাসাহাসি করবে। তুই কোনো চিন্তা করিস না রে বাবা, তোকে নিয়ে ভালো কবিরাজ মশাইয়ের কাছে যাব। আপাতত রেডি হ, এখনই তোকে তোর শ্বশুর মশাই দেখতে আসবে। এর কিছুক্ষণ পরে মিহিরের শ্বশুর মশাই তাকে দেখতে এলেন। শুনেছি মিহিরের মতো ভালো ছেলে নাকি এই গ্রামে আর একটাও নেই। সে দেখতে যেমন সুন্দর তেমনি কর্মঠ। আমি যদি আমার একমাত্র মেয়েকে তার হাতে তুলে দিতে চাই, বেআইন মশাই আর দেরি না করে তাড়াতাড়ি আপনার ছেলেকে ডাকুন, আমি কথা বলেই চলে যাব। এরপর সেখানে মিহির এসে উপস্থিত হলো, আর তাকে দেখে তার শ্বশুর মশাই চমকে গেল। ও মা, ছেলে দেখতে এমন অদ্ভুত কেন? গায়ের রং তো কুচকুচে কালো। ছবিতে তো ছেলেকে ফর্সা দেখাচ্ছিল। না বাবা না, এমন কালো কুৎসিত ছেলের সাথে আমার মেয়ের বিয়ে আমি কিছুতেই দেব না। তারপর আবার বংশধরের সবগুলো কালো কুচকুচে হবে, যাচ্ছে তাই ব্যাপার। এমন কথা বলবেন না বেআই সাহেব, সকালবেলা ঘুম থেকে উঠে আজকে দেখতে পাচ্ছি ওর গায়ের রং এমন কালো হয়ে গেছে। আমাকে কি বোকা পেয়েছেন? এক রাতে কারো গায়ের রং এমন কালো হয় নাকি? আপনারা আমাকে আগে বললে আমি এই ছেলেকে দেখতেই আসতাম না। মিহিরের হবু শ্বশুর মশাই রেগে গেলেন আর সেখান থেকে চলে গেলেন। মিহির ঘরে বসে কাঁদতে লাগলো। হে বিধাতা, এতদিন মানুষকে আমি সত্য কথা বলে
মনে আঘাত দিয়েছি, আর তাই হয়তোবা আজকে তার শাস্তি পাচ্ছি। আমাকে তুমি ক্ষমা করে দাও বিধাতা। কিন্তু পরিস্থিতি দিন দিন আরো খারাপ হতে লাগলো। কয়েকদিনের মধ্যে মিহিরের ওজন অনেক বেড়ে গেল, এত মোটা হয়ে গেল যে রাস্তাঘাটে তাকে দেখে মানুষ হাসাহাসি করতে লাগলো। মিহির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন হঠাৎ করে তার সাথে তার বন্ধু গোপালের দেখা হয়ে যায়। এ কি অবস্থা তোর? তোকে তো দেখে মনে হচ্ছে একটা কুমড়োর মতো। মনে হচ্ছে এখনই ফেটে যাবি। আর তোর গায়ের রং, এর কি অবস্থা? জানি না কি হয়েছে বন্ধু, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এমন কালো হয়ে গেছি। সারাটা জীবন তো মানুষকে তার গায়ের রং, উচ্চতা সহ বিভিন্ন বিষয় নিয়ে খোঁটা দিয়েছিস, হ্যাঁ? লজ্জাও দিয়েছিস আর অপমানও করেছিস, আর তাই ভগবান তোকে এই শাস্তি দিচ্ছে। এখন আমি কি করব বন্ধু? আমি যেখানে যাই মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করে, আমাকে লজ্জা দেয় আর ছোট করে। একটা সময় মানুষ তোর কথা শুনে লজ্জা পেত, এখন নিজের যখন এমন অবস্থা, তাহলে একবার ভেবেই দেখ যে ওই লোকগুলোর কেমন লাগতো। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আর তাই এই ভুলের প্রায়শ্চিত আমি নিজেই করব। এরপর মিহির গেল সেই সাধু বাবার সাথে দেখা করার জন্য। কিরে সত্যবাদীর যুধিষ্ঠির, তুই এসেছিস আমার কাছে? আমি তো ভালো করেই জানতাম তুই আমার কাছেই আসবি, কারণ আমার কাছে তো তোকে আসতেই হবে। আমাকে ক্ষমা করে দিন বাবা, আমার অনেক বড় সর্বনাশ হয়েছে। আপনার অভিশাপের ফলে দেখুন আমার কি অবস্থা। আমি মোটা হয়ে গেছি, আমার গায়ের রং কালচে হয়ে গেছে, চেহারা নষ্ট হয়ে গেছে। রাস্তা দিয়ে চলার সময় মানুষ আমাকে দেখে হাসাহাসি করে, ছোট ছোট বাচ্চারা এখন আমাকে দেখে ভয় পায়। মানুষের আর কি দোষ বল? মানুষ তো যা দেখবে তাই বলবে। তারা তো আর মিথ্যে কিছু দেখছে না, আর মিথ্যে কিছু বলছেও না। শুধু শুধু কেন তাদের দোষ দিচ্ছিস? আপনি আমাকে ক্ষমা করে দিন সাধু বাবা, এই ধরনের ভুল আমার আর কখনোই হবে না। আপনি আপনার অভিশাপ ফিরিয়ে নিন। আমি আমার অভিশাপ ফিরিয়ে নেবার কে? তুই এতদিন যাদের মনে কষ্ট দিয়েছিস, তারা যদি তোকে ক্ষমা করে, তাহলেই তুই এই অভিশাপ থেকে মুক্ত হতে পারবি। এরপর মিহির তার বন্ধু রামের সাথে দেখা করতে গেল। আরে মিহির, কি অবস্থা তোর? হঠাৎ করে তুই এত মোটা হলি কিভাবে? আমাকে ক্ষমা করে দে রে বন্ধু, আমি তোর সাথে অনেক বড় অন্যায় করেছি, তোর মনে কষ্ট দিয়েছি, তোকে মোটা বলে অপমান করেছি। আরে তুই আমার বন্ধু, সেদিন তুই কি বলেছিস আমি সব কিছুই ভুলে গেছি, আর আমি তোকে ক্ষমা করে দিয়েছি। তুই সত্যি অনেক মহান। আজকে যদি তুই ক্ষমা না করতি, তাহলে আবার অভিশাপ কখনোই মোচন হতো না। তোর অভিশাপ মোচন হবে কি হবে না তা আমি জানি না বন্ধু, কিন্তু তুই আমাকে কথা দে আর কখনোই মানুষকে ছোট করে আর অপমান করে কথা বলবি না। এই আমি তোকে কথা দিচ্ছি রে, কখনোই কাউকে অপমান করে আর কথা বলবো না। এরপর মিহির রামকে কথা দিয়ে সেখান থেকে চলে গেল। ও নিতাই কাকা, বাড়ি আছো নাকি? একটু বেরিয়ে এসো দেখি। কিরে মিহির, এত সাত সকালে তুই আমার বাড়ি? হাই ঈশ্বর, একই অবস্থা তোর। কি আর হবে নিতাই কাকা, সব কিছুই তোমার অভিশাপ। সেদিন তোমার মেয়েকে নিয়ে কত আজে বাজে কথাই না বলেছি, আর তাই ভগবান আমাকে শাস্তি দিয়েছে। আমার গায়ের রং পুরোপুরি ঝলসে গেছে, আমার ওজন অনেক বেড়ে গেছে। এই পৃথিবীর সবাই সুন্দর, উপরওয়ালা সবাইকে সুন্দর করে সৃষ্টি করেছেন। যখন আমরা কাউকে চেহারা নিয়ে অপমান করি, তখন স্বয়ং উপরওয়ালাকে অপমান করা হয়। এখন তুমি আমাকে মন থেকে ক্ষমা করে দাও নিতাই কাকা। তুমি যদি আমাকে ক্ষমা না করো, তাহলে আমি এই অভিশাপ থেকে মুক্ত হতে পারবো না। আরে ধুর বোকা ছেলে, আমি সেদিনের কোনো কথাই মনে রাখিনি। তোকে আমি মন থেকে ক্ষমা করে দিলাম, উপরওয়ালা তোর সহায় হন।
পরের দিন সকালবেলা মিহির ঘুম থেকে উঠে দেখতে পেল তার গায়ের রং আগের মতোই ফর্সা হয়ে গিয়েছে, তার ওজনও আগের চেয়ে অনেক কমে গিয়েছে। মা, ও মা, দেখে যাও, কোথায় তুমি? আমার পরিবর্তনটা একবার নিজের চোখে দেখে যাও। আমার সব অভিশাপ নষ্ট হয়ে গেছে, আমি আবার আগের মতোই হয়ে গিয়েছি। আরে তাই তো, আমার ছেলে তো আবার আগের মতোই হয়ে গিয়েছে। ভগবানের কাছে অনেক কৃপা, তিনি আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। আমি তোমার সাথে অনেক দুর্ব্যবহার করেছি মা, তোমার মনে অনেক সময় আঘাত দিয়েছি। আমি আর কোনোদিন এমনটা করব না, তুমি আমাকে দয়া করে ক্ষমা করে দাও মা। এই ঘটনার পর থেকে সে কোনোদিন মানুষকে আর মনে আঘাত দিয়ে কথা বলেনি।